This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫:৫৭ মানে সময় হটস্পটের, আর হটস্পট এখন কাশ্মীর। হ্যাঁ, সারাদিন ধরে ভারত পাকিস্তান সীমান্তের নানা খবর তো আপনারা শুনলেন, কিন্তু এই মুহূর্তে ভারতের ভিতরের খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দাদের নজরে ভিতরে থাকা ১৪ জন জঙ্গি। হ্যাঁ, ঠিক শুনছেন, কারণ ইতিমধ্যে ১৪ জন জঙ্গি কাশ্মীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, যারা ২০২১ থেকে ২৪-এর মধ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম লিখিয়েছে। ৫ জনের বেশি জঙ্গি এই মুহূর্তে রয়েছে সোপিয়ানে, ৪ জন অনন্তনাগে এবং ১ জন করে সোপোর, পুলওয়ামা। এইরকম ১৪ জন জঙ্গি এই মুহূর্তের গোয়েন্দাদের নজরে রয়েছে। হ্যাঁ, পাকিস্তান সীমান্ত, ভারত পাকিস্তান সীমান্তে তৎপরতা যা নেওয়ার তা তো নেওয়া হয়েছে, তবে ভিতরের শত্রুদের আগে শায়েস্তা করতে হবে, ভিতরের শত্রুদের আগে নজরে রাখছে ভারতীয় গোয়েন্দা শাখা। দেখো, তার পাশাপাশি এবার সীমান্তের দিকে নজর রাখতে হবে। কিন্তু জানেন তো, যে ভারতীয় গোয়েন্দা যখন ভিতরে ১৪ জনের দিকে নজর রাখছে, তখন পাকিস্তান কি করছে? পাকিস্তান তার নিজের জমিতে ১০০ জনেরও বেশি জঙ্গিকে ট্রেনিং দিচ্ছে। জৈশ, লস্কর, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, মানে যারা এই পেহেলগাঁওয়ে হামলা করেছে, সেই টিআরএফরা রীতিমতো এখন ট্রেনিং দিচ্ছে ওই ১০০ জন জঙ্গিকে, যারা লঞ্চ প্যাডে, পাকিস্তানের মাটিতে লঞ্চ প্যাডে অপেক্ষা করছে কতক্ষণে তারা ভারতে ঢুকবে এবং পেহেলগাঁওয়ের ধাঁচে তারা আবার অশান্ত তৈরি করবে পরিস্থিতি, আবারও জঙ্গি হামলা করবে। কেন এই কথা বলছি? আমার সহকর্মী জ্যোতি পৌঁছে গেছিল পীরপাঞ্জালে, দেখুন সেখান থেকে পাঠানো প্রতিবেদন। গভীর জঙ্গলের মধ্যে যে কয়েকটি বাড়ির অংশ দেখা যাচ্ছে, সেগুলি পাক অকুপায়েড কাশ্মীরের এলাকা, এবং সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে ভারতের উপরে নজর রাখছে এই মুহূর্তে পাক সেনা। যে খবর আমরা পাচ্ছি, ওই গভীর জঙ্গলের ভেতরে যে ছোট ছোট জায়গাগুলি দেখা যাচ্ছে, সেগুলিকে বাংকার হিসেবে এবং কখনো কখনো জঙ্গিদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে প্রতি মুহূর্তে পাক সেনা। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে আছে, যে পীরপাঞ্জালের আপার রেঞ্জ, সেখানে প্রায় ৭৫ থেকে ৮০ জন জঙ্গি এই মুহূর্তে ঘাঁটি গেড়ে রয়েছে। পাক সেনা তাদেরকে মদত করছে, যার মধ্যে ৫০ জন রয়েছে পাকিস্তানি সেনা, এবং পীরপাঞ্জালের লোয়ার রেঞ্জে প্রায় ৩৫ জনের কাছাকাছি জঙ্গি এই মুহূর্তে অ্যাক্টিভেট করছে। তারা তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে। এই মুহূর্তে যে দিকে আমাদের সবথেকে বেশি নজর থাকছে, তা হচ্ছে ভারতীয় সেনা এই জায়গাতে তারা আপাতভাবে কোনো উত্তেজনা বা কোনো মুভমেন্ট স্ট্র্যাটেজিক কারণেই রাখছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পাকিস্তান ভিতরে নিজেদের মাটিতে জঙ্গিদের মদত দিচ্ছে, অন্যদিকে পাকিস্তান সীমান্তে যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জানেন তো, সেখানেও পাকিস্তানের নাস্তা নাবুদ অবস্থা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যায় পাকিস্তান, চীন কিন্তু তাদের পাশে নেই। কারণ চীনের কাছ থেকে যে সমস্ত যুদ্ধের জন্য অস্ত্র বা যুদ্ধের সামরিক বাহিনী পেয়েছে বা সামরিক ব্যবহার করার জন্য যে সমস্ত বিমান পেয়েছে, তা কিন্তু চীন ব্যবহার করতে দেবে না, এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, বন্ধু চীনকে পাশে পাচ্ছে না পাকিস্তান। J-17 ব্যবহার করতে পারবে না, J-10 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তান, কারণ এগুলো চীনের দেওয়া, এবং J-17, J-10 ধ্বংস করলে খারাপ হবে চীনা অস্ত্রের বাজার। ট্রাম্পের চক্ষুশূল এই মুহূর্তে চীন। এই মুহূর্তে ভারতকে কেউই চটাতে চাইছে না, না আমেরিকা না চীন। তাই পাকিস্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে নাস্তা নাবুদ অবস্থা। তবে এই মুহূর্তে জানেন তো,
উড়ি নামটা আমার আপনার কাছে প্রত্যেকের ভীষণ পরিচিত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে উড়ি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, ভীষণ সেন্সিটিভ পয়েন্ট। কেন বলুন তো? একদিকে যখন পাকিস্তান আর একদিকে ভারত, এবং পাক অকুপাইড কাশ্মীরও খুব কাছে উড়িতে। দেখবেন নাকি উড়ির এই মুহূর্তে পরিস্থিতিটা কি। এবং আমাদের সহকর্মী জ্যোতির্ময় এবং আমাদের ক্যামেরা পার্সন যখন পৌঁছে গিয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর নজরে TV9 বাংলার প্রতিনিধি, পাকিস্তানের দূরবীনে TV9 বাংলার প্রতিনিধি প্রাণ হাতে নিয়ে কিভাবে উড়ি থেকে বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জায়গায় খবর কভার করলো আমার সহকর্মী। দেখুন, উড়ি সেক্টরের একেবারে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে রয়েছি আমরা, TV9 বাংলা। এখানে এই মুহূর্তে উত্তেজনা এক কথায় চরমে। যে জায়গা এই মুহূর্তে ক্যামেরার লেন্সে ধরা পড়ছে তা পাক অকুপাইড কাশ্মীর, এবং গভীর জঙ্গলের মধ্যে যে কয়েকটি বাড়ির অংশ দেখা যাচ্ছে সেগুলি পাক অকুপাইড কাশ্মীরের এলাকা। যে খবর আমরা পাচ্ছি, ওই গভীর জঙ্গলের ভেতরে যে ছোট ছোট জায়গাগুলি দেখা যাচ্ছে সেগুলিকে বাংকার হিসেবে এবং কখনো কখনো জঙ্গিদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে প্রতি মুহূর্তে পাক সেনা। আমাদের হাতের বাঁদিকের যে জায়গা, যে রাস্তা মূলত ভারতীয় সেনার দখলে থাকে, এই রাস্তাকে সম্পূর্ণভাবে ফাঁকা রাখা হয়েছে। তার কারণ, যে জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমার উপরে, আমার ক্যামেরা পার্সনের উপরে প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে পাকিস্তান সেনা। ঘন জঙ্গলের মধ্যে যে বাড়ির ছবি আপনারা দেখছেন, এই বাড়ি আসলে বাড়ি নয়, এটি পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে পাকিস্তান সেনার একটি বাংকার। এই গ্রাম হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরের একটি গ্রাম। এখান থেকে যদি আমরা কিছুটা জুম আউট করি তাহলে আমরা ধীরে ধীরে এই নদীর তীরের দিকে এসে নামব। এটা ঝিলাম নদী থেকে একটি নদীর প্রশাখা বেরিয়ে আসছে এবং এই জায়গাতে রয়েছে সেই ফেন্সিং। এই জায়গা থেকেই একের পর এক রাতের অন্ধকারে এখান থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়, এবং সেই কারণে সবথেকে বেশি সেন্সিটিভ জোন হিসেবে এই জায়গাটি চিহ্নিত। ঠিক 72 ঘন্টা আগে ঠিক এই জায়গাতেই দুজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পেহেলগামের ঘটনা 24 ঘন্টার মধ্যে ঠিক এখান দিয়ে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনা। তার মানে মাঝে ঝিলাম নদী, ছোট্ট একটা ঝিলাম নদীর উপশাখা বেরিয়ে এসেছে। তার একদিকে পাক অধিকৃত কাশ্মীর আর একদিকে ভারত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট একেবারে বুক ঠুকে সেখানকার মানুষকে নিরাপত্তা দিচ্ছে। কারণ ওই যে পেহেলগাঁওয়ের ঘটনার 72 ঘন্টার মধ্যে কিন্তু সেখান থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সেখানকার ছবিও আমরা তুলে ধরেছি, দেখুন। এই পাহাড়ের ওপরে গভীর জঙ্গলের ভেতরে ভারতে BSF তারা ফেন্সিং তৈরি করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এই ফেন্সিংয়ের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উড়ি সেক্টরে। এই সেই জায়গা যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ফেন্স কেটে বারবার ধরে জঙ্গিরা ঢোকার চেষ্টা করে, এবং ঠিক এখানেই ভারতীয় সেনার এই মুহূর্তে যে ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যে নজরদারি বাংকার আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হয়। এই জায়গাকার থার্মাল ইমেজ, স্যাটেলাইট ইমেজ প্রতি মুহূর্তে নজরদারির মধ্যে থাকছে। যে খবর এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কাছে এসেছে তা হচ্ছে এই ফেন্সিং থেকেই, অর্থাৎ পাহাড়ের যে অংশে আমরা রয়েছি ঠিক তার উল্টো দিকে, যেখানে আমাদের ক্যামেরা কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ সেই জায়গাটি পাক অকুপাইড কাশ্মীর। এই ফেন্সিংয়ের ওপারে পাহাড়ের ঠিক এই অংশের সম্পূর্ণ বিপরীত দিকে ক্রমশ ধীরে ধীরে জমায়েত বাড়াচ্ছে পাক সেনা, এবং তাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক। আমরা যখন কথা বলছি আমাদের দিকেও দূরবীন এবং বন্দুক তাক করে রেখেছে তারা, ফলত যে কোনো সময় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। কিন্তু তারপরেও এই যে এখানে মানুষগুলি রয়েছে তাদের গায়ে যাতে একটা আঁচড়ও না লাগে তা নিশ্চিত করতে প্রতি মুহূর্তে পদক্ষেপ করছে ভারতীয় সেনা। আমার হাতের বাঁদিকের এই রাস্তা ভারতীয় ভূখণ্ড এবং ঢিলছোড়া দূরত্বে রয়েছে ফেন্সিং, এবং এই মুহূর্তে যে পুল আমি ক্রস করছি ভারতীয় সীমানায়, ভারতীয় ভূখণ্ডের শেষ পুল, অর্থাৎ নিচে দিয়ে এই মুহূর্তে নদীর যে প্রশাখা বয়ে যাচ্ছে সেই প্রশাখা এবং এই পাশের ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতের শেষ পুলের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি, দাঁড়িয়ে রয়েছে TV9 বাংলা।
এবং এই পুলকে এমনভাবে তৈরি করা হয়েছে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো স্ট্র্যাটেজিক রিট্রিটের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে এই পুলকে খুলে দেওয়া হবে যাতে ওপাশের ভূখণ্ডের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে ভারতীয় সেনা তৈরি, তারা যে কোনো মুহূর্তে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে পাকিস্তান কি ভাবছে? পাকিস্তান ভাবছে অনেক কিছু, কিন্তু করতে কতটা পারবে এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ পাকিস্তান এই মুহূর্তে ভারতের ড্রোন হামলা নিয়ে বিশেষ চিন্তিত, কারণ ভারতের ড্রোন দেখে কোথাও একটা ভয় কাঁপছে পাকিস্তান। ভারতের শত শত ড্রোন থেকে হামলার ভয় পাচ্ছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের জিপিএস জ্যামিং, এলওসির কাছে পাক সেনাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। ভারতের ড্রোন হামলার এই মুহূর্তে কোথাও চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের কপালে। তবে একটা কথা বলতেই হবে, এই যে পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটেছে, এবার তো সময় যাচ্ছে, দিন পেরোচ্ছে, তাই একের পর এক তথ্য আসছে, জানেন তো। কারণ বলা হচ্ছে এই যে পহেলগাঁওয়ে যে ধাঁচে হামলা করা হয়েছে সেটা নাকি হামাসের কোথাও একটা প্রিন্ট রয়েছে, মানে তারা যে স্টাইলে হামলা করে থাকে সেটার একটা অনুকরণ রয়েছে। কারণ দক্ষিণ ইসরায়েলে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, একাধিক পর্যটন কেন্দ্রে যেভাবে হামাসরা হামলা চালিয়েছে, ঠিক সেই ধাঁচেই নাকি পর্যটন কেন্দ্রকে টার্গেট করা হয় এই জঙ্গির তরফ থেকে। এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি যে হামাসের মুখপাত্র, হামাসের একজন তাবড় নেতা, সে কিন্তু কয়েকদিন আগে পাকিস্তানের মাটিতে আমন্ত্রিত ছিল, সেখানে গেছে, বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রধানদের সঙ্গে দেখা করেছে, আর সেখানেই কি কোথাও রুটম্যাপ বলে দিয়েছিল জঙ্গি সংগঠনগুলোকে যে কিভাবে ভারতের মাটিতে বেছে বেছে পর্যটন কেন্দ্র খুঁজে হামলা চালানো যায়। ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়, আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানে বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়, আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোক্সপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল একাধিক লস্কর নেতাদের মধ্যে টালহা সৈফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ, এবং সেই সঙ্গে সঙ্গে ISIয়ের যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম, সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লু প্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে। ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না, তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লু প্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. মানে একা পাকিস্তান ছিল, তার পাশাপাশি এবার এসে কারা যোগ দিল? হামাস। মানে হামাসের থেকে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। কিসের স্ট্র্যাটেজি? না ভারতের মাটি কিভাবে অশান্ত করা যায়, ভারতে কিভাবে জঙ্গি কার্যকলাপ করা যায়, তার জন্য কৌশল শেখা হচ্ছে এবার পাকিস্তানের পক্ষ থেকে, হামাসের দিক থেকে। হামাস এসে ট্রেনিং দিচ্ছে এবং সেই ট্রেনিংটা আবার জঙ্গি সংগঠনগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং সেই জঙ্গি সংগঠনগুলি অন্যান্যদের ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিচ্ছে ভারতে অশান্তি করার জন্য, হামলা করার জন্য, জঙ্গি কার্যকলাপের জন্য।
তবে এই মুহূর্তে একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখতে পারি, কারণ কাশ্মীর থেকে প্রত্যেকটা মুহূর্তের বড় বড় খবর তো আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে জানেন কুলগাঁওয়ে সেনা এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই চলছে, এবং কুলগাঁওয়ের কথা আপনাদেরকে আরো একবার বলবো, ওই যে শুরু করেছিলাম হটস্পট যেখান থেকে, যে 14 জন জঙ্গি এই মুহূর্তে নজরে রয়েছে ভারতীয় গোয়েন্দা, তার মধ্যে কুলগাঁওয়েও জঙ্গি আছে, কুলগাঁওয়েও জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই জঙ্গিদের সঙ্গেই কি তাহলে ভারতীয় সেনাদের গুলির লড়াই চলছে, গুলি বিনিময় চলছে? আর সব থেকে বড় সমস্যা কি হয় জানেন, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে সেখানকার সাধারণ মানুষ সব থেকে বড় সমস্যায় পড়ে। সেই সেনা জঙ্গি গুলির লড়াইয়ে কুলগাঁওয়ের মানুষ এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন 90 সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কাশ্মীরে, আবার সেই পরিস্থিতি ফিরে আসছে। মানে একটা তো শান্তির আবহ তৈরি হয়েছিল কাশ্মীরে, সেই শান্তির আবহটা কি কোথাও নষ্ট হয়ে যাচ্ছে? জানেন, এই যে উড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে তো আপনাদের সামনে খবর তুলে ধরছে, একটা স্কুলের ছবি আপনাদেরকে দেখাবো, যে স্কুলটা যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়, বোমা বিনিময় হয়, সেই স্কুলটা বন্ধ রাখা হয়। এই তো কয়েকদিন আগে সেখানে এক মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন, কিন্তু জানেন সেখানে যখন বোমা বিনিময় হচ্ছে দুই দেশের মধ্যে, তখন মায়ের মৃত্যু হয়, 6 মাসের বাচ্চা বরাত জোরে বেঁচে যায়। এই স্কুল বন্ধ রাখা হয়। স্কুলে যে হাজার হাজার স্বপ্ন নিয়ে আসে পড়ুয়ারা, সেই পড়ুয়ারা তখন ঘরে ভয়ে আতঙ্কে আটকে পড়েন, এবং এই স্কুলেই করোনার সময় মানে কোভিড সিচুয়েশনে স্কুল চলাকালীনই রীতিমতো গুলির বিনিময় হতে দেখা গিয়েছে। সেখানকার অভিজ্ঞতা কথা শুনলাম, আমাদের সহকর্মী সেখান থেকে তুলে ধরছে। তবে আমি যেহেতু শেষের দিকে একটা আশাপ্রদ কোনো খবর দিই, মানে সবসময় খারাপ খবর ভালো লাগে না, একটু ইতিবাচক খবরও ভালো। সেখানকার পড়ুয়াদের বক্তব্য শুনুন, সেই স্কুলের পড়ুয়াদের বক্তব্য শুনুন, যে স্কুল সব থেকে বেশি এফেক্টেড হয় উড়িতে দুই দেশের গোলাগুলির বিনিময়। সেই স্কুলের পড়ুয়ারা কিন্তু স্বপ্ন দেখতে ভুলছে না, তারা স্বপ্ন দেখছেন। দেখুন। कौन सी क्लास में पढ़ते हो? 9th। अच्छा, तो क्या बनना चाहते हो? डॉक्टर। थोड़ा डर लगता है क्या, क्योंकि इधर तो शेलिंग वगैरह भी होता है? नो सर। कोई डर नहीं लगता ना? सही है, ये डर नहीं लगना चाहिए। आप क्या चाहते हो, क्या बनना चाहते हो? डॉक्टर। हाँ हाँ, IAS ऑफिसर बनना चाहते हो? अच्छा, क्यों IAS ऑफिसर क्यों बनना चाहते हो? अपने देश के लिए बनना चाहते देश के लिए बनना चाहते हो, और ये तो इंडिया का जर्सी पहना है, तो आप क्या बनना चाहते हो? मैं इंजीनियर। इंजीनियर बनना चाहते हो। तो आप लोगों का क्या लग रहा है कि ये सही हो रहा है? क्या लग रहा है? बहुत सैड। आप क्या चाहते हो, कश्मीर में क्या होना चाहिए? कश्मीर में तो शांति भी रहना चाहिए, बाहर से लोग आके तो बिगड़ रहे हैं, आप लोगों का पढ़ाई भी बिगाड़ते हैं, स्कूल भी बंद होते हैं। हाँ, जितना शांति है उतना फीस देंगे उतना सेटिस्फाइड होगा सब। सही ना? यस सर। इधर फीस जितना होगा उतना आप डॉक्टर बनने से थोड़ा और हाँ, लेवल अप हो गया, अपग्रेड हो जाएगा। अपग्रेड हो जाएगा।